ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা ইন্ডিয়ান পলিটির আন্ডারে একটা টপিক ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, এই চ্যাপ্টারটা পড়বো আমরা আজকে। এই চ্যাপ্টারটা যে আমরা পড়বো, তো এটা পড়ার ক্ষেত্রে আমার সোর্স হচ্ছে এম লক্ষ্মীকান্ত, এবং এটা ডাব্লিউবিসিএস প্রিলিমস এক্সামিনেশনের জন্য একটা রিভিশন কোর্স হিসাবে তুমি দেখতে পারো। তাহলে দেখো, আমরা প্রথমেই যেটা করি সেটা হচ্ছে, আমরা প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটস, এটা আমাদের সংবিধানের, আমাদের কনস্টিটিউশনের কোন পার্টে আছে এবং কত থেকে কত আর্টিকেল কভার করছে। তো আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনে কতগুলো পার্ট আছে, কতগুলো শিডিউল আছে, এগুলো আমরা আগেই পড়েছি আগের ভিডিওগুলোতে। তো এই ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টারটা আমাদের পার্ট 3 তে আছে। কোন পার্টে আছে? পার্ট 3 তে আছে। আর কত থেকে কত আর্টিকেল কভার করে এই ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টারটা? এটা যেটা কভার করছে সেটা হচ্ছে আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35। মানে ফান্ডামেন্টাল রাইটস যে চ্যাপ্টারটা আছে, এটা আর্টিকেল কভার করছে আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35, আর্টিকেল 12 টু আর্টিকেল 35, এবং যে পার্টে ফান্ডামেন্টাল রাইট আছে সেটা হচ্ছে পার্ট 3। চলো এবার স্টার্ট করা যাক চ্যাপ্টারটা। দেখো, আমরা এর আগে আমাদের ভিডিওতে সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের সোর্স কি, কোন দেশ থেকে আমরা কোন কোন প্রভিশন নিয়েছি সেগুলো আমরা দেখেছি। তো এখানে সেখানেও বলেছিলাম যে ফান্ডামেন্টাল রাইট আমরা কোথা থেকে নিয়েছি। এখানে আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে ফান্ডামেন্টাল রাইটের যে সোর্স সেটা হচ্ছে আমেরিকার কনস্টিটিউশন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কনস্টিটিউশন থেকে আমরা ফান্ডামেন্টাল রাইট নিয়েছি। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যে বিল অফ রাইটস আছে, সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা আমাদের সংবিধানে ফান্ডামেন্টাল রাইটসকে নিয়েছি, ইনকর্পোরেট করেছি। তাহলে যদি বলা হয় আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে ফান্ডামেন্টাল রাইট আছে তার সোর্স কি? তার সোর্স হচ্ছে আমেরিকার বিল অফ রাইটস। ঠিক আছে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কনস্টিটিউশনে যে বিল অফ রাইটস আছে, সেটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইটের সোর্স। যদি বর্তমানে বলো তাহলে কটা ফান্ডামেন্টাল রাইট আছে যদি জিজ্ঞেস করা হয়, কতগুলো মৌলিক অধিকার আছে, তাহলে অ্যান্সার হবে বর্তমানে আমাদের ভারতীয় সংবিধানে 6টা ফান্ডামেন্টাল রাইট আছে। অরিজিনালি 7টা ছিল। তার মানে যেদিন কনস্টিটিউশন লাগু হয় আমাদের প্রথম 26 জানুয়ারি 1950, তখন যদি বলা হয় মানে অরিজিনালি আমাদের সংবিধানে কতগুলো ফান্ডামেন্টাল রাইট ছিল, তাহলে হচ্ছে 7টা। আর বর্তমানে কটা আছে বললাম মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট, সেটা হচ্ছে 6টা। তাহলে যে একটা কোথায় গেল? সেই একটা হচ্ছে রাইট টু প্রপার্টি। এই রাইট টু প্রপার্টি যেটা, সেটা যে সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি, এটা এখন তাহলে আর ফান্ডামেন্টাল রাইট নাই। এটা 44তম সংবিধান সংশোধন যেটা হয়েছিল 1978 সালে, 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকারকে ফান্ডামেন্টাল রাইট থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এবং এটা কোথায় নিয়ে যাওয়া হয়? আর্টিকেল 300A থেকে স্থান দেওয়া হয়। তাহলে এটা কোথা থেকে কোথায় মুভ হয়? এটা ছিল আর্টিকেল 31, ছিল রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার, যেটা ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে পড়ছিল। তো এটা ফান্ডামেন্টাল রাইটে আর নেই। 44তম সংবিধান সংশোধন যেটা 1978 সালে হয়েছিল, তারপর থেকে এই রাইট টু প্রপার্টিকে আমরা নিয়ে চলে গেছি আর্টিকেল 300A তে। এবং এটা এখন, এই যে রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার, এটা এখন কি? এটা এখন একটা লিগ্যাল রাইট। আগে ছিল ফান্ডামেন্টাল রাইট, এখন আর ফান্ডামেন্টাল রাইট নেই। এখন কি আছে? এখন এটা লিগ্যাল রাইট আছে, রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার। তাহলে প্রশ্ন হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইট আর লিগ্যাল রাইটের মধ্যে পার্থক্য। দেখো, আমরা রাইটকে জেনারেলি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কনস্টিটিউশনাল রাইট, আর একটা হচ্ছে স্ট্যাচুটরি রাইট। তো কনস্টিটিউশনাল রাইট আর স্ট্যাচুটরি রাইটের মধ্যে পার্থক্য কি? কনস্টিটিউশনাল রাইট মানে বুঝতেই পারছো, যে রাইটের কথা কনস্টিটিউশনেই মেনশন করা আছে, হ্যাঁ, যেটা মেনশনড ইন দ্য কনস্টিটিউশন, তাহলে যে রাইটের কথা কনস্টিটিউশনেই মেনশন করা আছে সেটা হচ্ছে কনস্টিটিউশনাল রাইট। আর স্ট্যাচুটরি রাইট মানে কি? এটাও একটা রাইট, হয়তো পার্লামেন্ট কোনো ল পাস করেছে, সেই লটার ফলে আমরা কোনো একটা রাইট পাচ্ছি, সেইটা হচ্ছে স্ট্যাচুটরি রাইট। তাহলে সংবিধানে যদি মেনশন করা থাকে তাহলে সেটা হচ্ছে কনস্টিটিউশনাল রাইট। কিন্তু সংবিধানে যদি মেনশন করা না থাকে, অন্য কোনো পার্লামেন্ট ধরো একটা ল পাস করেছে,
তার ফলে আমরা রাইটটা পেয়েছি, তাহলে সেটা হচ্ছে স্ট্যাচুটরি রাইট। তো এটা হচ্ছে পার্থক্য কনস্টিটিউশনাল রাইট আর স্ট্যাচুটরি রাইটের মধ্যে। এবার দেখো কনস্টিটিউশনাল রাইটকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কিরকম? একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, একটা হচ্ছে আদার কনস্টিটিউশনাল রাইট। তাহলে ফান্ডামেন্টাল রাইট আমাদের কোন পার্টে আছে? পার্ট 3 তে আছে, তাই তো? তাহলে কনস্টিটিউশনাল রাইটকে আমরা আবার দুভাগে ভেঙে নিলাম। একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট যেটা হচ্ছে পার্ট 3 তে আছে, আর একটা হচ্ছে পার্ট 3 বাদ দিয়ে আর যেখানে আছে। তাহলে এটা হচ্ছে আদার দ্যান পার্ট 3। হ্যাঁ, সংবিধানের পার্ট 3 তে যে ফান্ডামেন্টাল রাইটের চ্যাপ্টার আছে সেটা বাদ দিয়ে আরো অনেক সংবিধানের চ্যাপ্টার আছে। তো সেইগুলোতে যে রাইট গুলোর কথা মেনশন করা আছে সেটা হচ্ছে কনস্টিটিউশনাল রাইট। কিন্তু শুধুমাত্র পার্ট 3 তে যেগুলো মেনশন করা আছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। তো এটা গেল ক্লাসিফিকেশন। এবার মেন যে জিনিস সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইট আর লিগ্যাল রাইট এটার মধ্যে পার্থক্য। তো ফান্ডামেন্টাল রাইট যদি ভায়োলেশন হয় তাহলে কোন একজন ব্যক্তি ডিরেক্টলি সুপ্রিম কোর্ট বা ডিরেক্টলি হাই কোর্টে মুভ করতে পারে। তার মানে কোন একজনের যদি ফান্ডামেন্টাল রাইট, কোন একজন ব্যক্তি যদি ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন হয় তাহলে সে ডিরেক্টলি হাইকোর্ট বা ডিরেক্টলি সুপ্রিম কোর্টে মুভ করতে পারে। আর যদি কারো লিগ্যাল রাইট ভায়োলেশন হয় তাহলে সেও হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মুভ করতে পারে, কিন্তু তাকে থ্রু অ্যাপিলের মাধ্যমে যেতে হবে। সে ডিরেক্টলি সুপ্রিম কোর্টে যেতে পারে না। তার মানে প্রথমে তাকে লোয়ার কোর্ট মানে ডিস্ট্রিক্ট কোর্টে যেতে হবে, তারপরে তাকে হাইকোর্টে যেতে হবে এবং তারপরে তাকে সুপ্রিম কোর্টে যেতে হবে। তার মানে ডিরেক্টলি সে সুপ্রিম কোর্টে যেতে পারে না লিগ্যাল রাইটের ক্ষেত্রে ইন জেনারেল। হ্যাঁ, জেনারেলি এটাই হয়। আর ফান্ডামেন্টাল রাইটের ক্ষেত্রে তুমি ডিরেক্টলি সুপ্রিম কোর্টে মুভ করতে পারো যদি ফান্ডামেন্টাল রাইটের ভায়োলেশন হয়। হ্যাঁ, হাইকোর্টেও যেতে পারো, ডিরেক্টলি আবার সুপ্রিম কোর্টেও যেতে পারো ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশনের ক্ষেত্রে। এরকম নয় যে তোমাকে প্রথমে লোয়ার কোর্টে যেতে হবে বা ডিস্ট্রিক্ট কোর্টে যেতে হবে, তারপরে সেখান থেকে হাইকোর্টে যেতে হবে, সেখান থেকে সুপ্রিম কোর্টে যেতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশনের ক্ষেত্রে ডিরেক্টলি সুপ্রিম কোর্টে যাওয়া যেতে পারে বা হাইকোর্টেও যাওয়া যেতে পারে। কিন্তু লিগ্যাল রাইট ভায়োলেশনের ক্ষেত্রে তোমাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে। প্রথমে লোয়ার কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টে যেতে হবে, তারপরে হাইকোর্টে যেতে হবে, তারপরে ওয়ে অফ অ্যাপিলের মাধ্যমে সুপ্রিম কোর্টে যেতে হবে। তো এটাই হচ্ছে পার্থক্য ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার আর লিগ্যাল রাইটের মধ্যে। আচ্ছা, এবার দেখো আমরা যেটা বললাম যে এখন বর্তমানে ৬টা ফান্ডামেন্টাল রাইট আছে আর অরিজিনালি ছিল ৭টা ফান্ডামেন্টাল রাইট। তাহলে এগুলো একটু দেখে নিই কোনগুলো কি, কি। দেখো, প্রথমে হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, সাম্যের অধিকার। এটা কত থেকে কত আর্টিকেল কভার করছে? আর্টিকেল ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ মানে আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18। তারপরে আছে রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার। এটা কত? আর্টিকেল 19, 20, 21, 22 মানে 19 থেকে 22। তারপরে কি? রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার। এটা কি কোন আর্টিকেল? দুটো আর্টিকেল, আর্টিকেল 23 আর আর্টিকেল 24। তারপরে কি? দেখো, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন মানে ধর্মীয় স্বাধীনতার অধিকার। এটা কটা আর্টিকেল? আর্টিকেল 25, 26, 27, 28 চারটে। তারপরে দেখো কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। এটা হচ্ছে তোমার সংস্কৃতি এবং শিক্ষার অধিকার। এটা কটা? দুটো, আর্টিকেল 29 এবং আর্টিকেল 30। আর এই যে দেখো রাইট টু প্রপার্টি আর্টিকেল 31, এটাই এখন কি হয়েছে? এটা আর ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে নেই। এটাকে আমরা এখন লিগ্যাল রাইটে মুভ করে দিয়েছি। আর্টিকেল 300A তে মুভ করে নিয়ে যাওয়া হয়েছে। দেখো, এটা আমরা আগে বললাম এখানে। আর আরেকটা কি আর্টিকেল? সেটা হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। এটা হচ্ছে তোমার আর্টিকেল 32। তাহলে দেখো কটা হলো? এই যে রাইট টু ইকুয়ালিটি একটা, রাইট টু ফ্রিডম 2, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন 3টে, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন 4টে, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট 5টা এবং রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস এটা হচ্ছে তোমার 6টা। তো এই হচ্ছে তোমার 6টা রাইট। তাহলে এই যে রাইট টু প্রপার্টি আছে, হ্যাঁ, এটা তাহলে এখন 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে, এটা আমরা আগে দেখলাম 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এর ফলে এই রাইট টু প্রপার্টিটাকে ফান্ডামেন্টাল রাইট থেকে মুভ করে নিয়ে কোথায় চলে যাওয়া হয়েছে? আর্টিকেল 300A তে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আগেই দেখলাম আর্টিকেল 300A তে নিয়ে যাওয়া হয়েছে এবং ওটা এখন একটা লিগ্যাল রাইট। এটা আমরা দেখলাম। এবার আমরা কি দেখবো? এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটের কিছু ফিচার দেখবো আমরা। ফান্ডামেন্টাল রাইটের কিছু বৈশিষ্ট্য দেখবো, মৌলিক অধিকারের কিছু বৈশিষ্ট্য দেখবো। আচ্ছা,
ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে কি না তো জাস্টিসিয়েবল। তাহলে ফান্ডামেন্টাল রাইট জাস্টিসিয়েবল যখন আমি বলছি এটার মানে কি? তার মানে ধরো কোনো একটা ফান্ডামেন্টাল রাইট আছে আমার, সেই ফান্ডামেন্টাল রাইটের ধরো ভায়োলেশন হয়েছে, তাহলে কোনো একজন ব্যক্তি কোর্টে মুভ করবে এবং কোর্ট যদি দেখে হ্যাঁ সত্যি করেই এই ব্যক্তির ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন হয়েছে, তাহলে কোর্ট তার ফান্ডামেন্টাল রাইট যাতে হনন না হয় সেটা দেখবে এবং এই ফান্ডামেন্টাল রাইটটাকে এনফোর্স করবে। আরেকবার বলছি, ধরো ফান্ডামেন্টাল রাইট কোনো একজন ব্যক্তির ভায়োলেট হয়েছে, সে কোর্টে মুভ করলো, কোর্ট এনফোর্স করবে সেই ফান্ডামেন্টাল রাইটটাকে যাতে সেই ব্যক্তির ফান্ডামেন্টাল রাইটটা হনন না হয়। তার মানে এটাকে আমরা বলছি যে ফান্ডামেন্টাল রাইটস আর জাস্টিসিয়েবল। মানে কোর্টে এটা বিচারযোগ্য এবং কোর্ট বলবে যে তার ফান্ডামেন্টাল রাইটের যাতে হনন না হয় সেই জন্য কোর্ট নির্দেশ দেবে, যেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস আর জাস্টিসিয়েবল। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটস আর নট পার্মানেন্ট। তার মানে পার্মানেন্ট নয় মানে আমি কি বলছি, ধরো পার্লামেন্টে একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল একটা নিয়ে আসা হলো, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আসা হলো, পার্লামেন্টের উভয় কক্ষে পাস হলো, তারপর প্রেসিডেন্টও সাইন করে দিল এবং সেটা একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পরিণত হলো। এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ধরো কোনো একটা ফান্ডামেন্টাল রাইটকে রিপিল করতে চাইছে, তাহলে সেটা কিন্তু করা যাবে। তার মানে ফান্ডামেন্টাল রাইটস পার্মানেন্ট নয় যে এটা তুমি রিপিল করতে পারবে না। রিপিল কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সংবিধান সংশোধনের মাধ্যমে দিয়ে এটা রিপিল করা যেতে পারে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, বেসিক স্ট্রাকচারে হাত দেওয়া যাবে না। এই বেসিক স্ট্রাকচার কনসেপ্ট কেশবানন্দ ভারতী কেসে এসেছিল। তো এই বেসিক স্ট্রাকচারে হাত দেওয়া যাবে না। বেসিক স্ট্রাকচারে হাত না দিয়ে ফান্ডামেন্টাল রাইটকে কার্টেল করা যেতে পারে, কিন্তু সেটা সংবিধান সংশোধনের মাধ্যমেই একমাত্র যেতে পারে। আচ্ছা, এবার দেখো যে ন্যাশনাল এমার্জেন্সির সময় ফান্ডামেন্টাল রাইটের উপর কি এফেক্ট পড়ে এটা আমরা দেখবো। দেখো, এমার্জেন্সি চ্যাপ্টার যখন আমরা পড়বো তখন আমরা দেখবো যে কত ধরনের এমার্জেন্সি হয়, বাট এখানে জাস্ট আমি বলছি এমার্জেন্সির যে তিনটে ভাগ আছে তার মধ্যে একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। ঠিক আছে, তো এই ন্যাশনাল এমার্জেন্সি যদি আমাদের দেশে লাগু হয় তাহলে ফান্ডামেন্টাল রাইটস কিন্তু সাসপেন্ড করা যেতে পারে, কিন্তু আর্টিকেল 20 আর 21 কে করা যাবে না। তার মানে ফান্ডামেন্টাল রাইটস ন্যাশনাল এমার্জেন্সি যখন জারি হয়, আমাদের দেশে যখন জারি হবে তখন ফান্ডামেন্টাল রাইটস সাসপেন্ড করা যেতে পারে, কিন্তু আর্টিকেল 20 কে করা যাবে না সাসপেন্ড এবং আর্টিকেল 21 কে করা যাবে না সাসপেন্ড। এটা একটা ফ্যাক্টর। আরেকটা হচ্ছে যখন আমরা ন্যাশনাল এমার্জেন্সি সম্পর্কে ডিটেলসে পড়বো, যখন আমরা পরবর্তীকালে এমার্জেন্সি চ্যাপ্টারে, তখন আমরা ন্যাশনাল এমার্জেন্সিকে দেখবো যে দুটো ভাগে ভাগ করতে পারছি, একটা হচ্ছে এক্সটার্নাল, একটা ইন্টারনাল। ন্যাশনাল এমার্জেন্সি জেনারেলি তিনটে গ্রাউন্ডের উপরে ইম্পোজ করা যায়। কি কি? একটা হচ্ছে ওয়ার, একটা এক্সটার্নাল এগ্রেশন, আর একটা হচ্ছে আর্মড রেবেলিয়ন। তো আমরা ওয়ার আর এক্সটার্নাল এগ্রেশনটাকে একটা ক্যাটাগরিতে রাখি আর আর্মড রেবেলিয়নটাকে আর একটা ক্যাটাগরিতে রাখি। তো ওয়ার আর এক্সটার্নাল এগ্রেশনের ফলে যদি ন্যাশনাল এমার্জেন্সি ইম্পোজ করা হয় তাহলে সেটাকে আমরা বলি এক্সটার্নাল ন্যাশনাল এমার্জেন্সি। আর যদি আর্মড রেবেলিয়ন এই গ্রাউন্ডের উপরে ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয় তাহলে সেটাকে আমরা বলি ইন্টারনাল ন্যাশনাল এমার্জেন্সি। এই দুটো ভাগে আমরা ভাগ করেছি। তো ওয়ার বা এক্সটার্নাল অ্যাগ্রেশনের ফলে যে এমার্জেন্সি জারি করছি সেটাকে যদি আমরা এক্সটার্নাল ন্যাশনাল এমার্জেন্সি বলি, তো এই এক্সটার্নাল ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে আর্টিকেল 19 সাসপেন্ড হয়ে যাবে। আর্টিকেল 19 সাসপেন্ড হয়ে যাবে। আর্টিকেল 19 কে সাসপেন্ড করা যেতে পারে। কিন্তু যদি আর্মড রেবেলিয়ন এই গ্রাউন্ডের উপরে ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়, তার মানে ইন্টারনাল ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু আর্টিকেল 19 কে সাসপেন্ড করা যাবে না। তাহলে ওয়ার অথবা এক্সটার্নাল অ্যাগ্রেশনের উপরে ভিত্তি করে যদি ন্যাশনাল এমার্জেন্সি জারি হয় তাহলে আর্টিকেল 19 কে সাসপেন্ড করা যেতে পারে, কিন্তু ইন্টারনাল ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে আর্টিকেল 19 কে সাসপেন্ড করা যাবে না। আরেকটা দেখো যে এই ফান্ডামেন্টাল রাইটস এর একটা বিষয় হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটস আর নট অ্যাবসলিউট। তার মানে হচ্ছে রিজনেবল রেস্ট্রিকশন কিছু থাকবে। হ্যাঁ, এগুলো অ্যাবসলিউট নয়, ফান্ডামেন্টাল রাইট গুলো মৌলিক অধিকার হলো, কিছু রিজনেবল রেস্ট্রিকশন স্টেট ইম্পোজ করতে পারে। আর কি? আর দেখো যখন আমরা সিটিজেনশিপ চ্যাপ্টারটা পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে সিটিজেন আর এলিয়েনের মধ্যে পার্থক্য দেখেছিলাম। তো তখন আমরা এটা বলেছিলাম, আমি এখানে আরেকবার বলে দিচ্ছি যে এই যে ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকারের কথা আমরা বলছি, এমন কিছু কিছু মৌলিক অধিকার আছে যেগুলো শুধুমাত্র সিটিজেনরাই পাবে। যেগুলো শুধুমাত্র সিটিজেনের জন্য, কোনো ফরেনারের জন্য নয়। তো সেইগুলো কি যে ফান্ডামেন্টাল রাইট গুলো শুধুমাত্র সিটিজেনরা পাবে সেটা হচ্ছে আর্টিকেল 15,
আর্টিকেল 16, আর্টিকেল 19, আর্টিকেল 29, আর্টিকেল 30 এগুলো শুধুমাত্র সিটিজেনরাই পাবে এইসব মৌলিক অধিকার। এটা আমরা আগে সিটিজেনশিপ চ্যাপ্টারেও পড়েছি, এখানেও আমি একবার বলে দিলাম। আচ্ছা, এবার দেখো আমরা বললাম যে ফান্ডামেন্টাল রাইট পার্ট 3 আন্ডারে পড়ে আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 অবধি। তো আমরা আজকে আর্টিকেল 12 আর আর্টিকেল 13 টা পড়বো। তো তুমি যদি এমনি আর্টিকেল গুলো দেখো, যে ফান্ডামেন্টাল রাইট গুলো দেখো, যদি তুমি আর্টিকেল 14 এর ভাষা দেখো, তাহলে ওখানে লেখা আছে দ্য স্টেট শ্যাল নট ডিনাই এনি পারসন ইকুয়ালিটি বিফোর ল। যদি আর্টিকেল 15 দেখো, তাহলে এখানে লেখা আছে দ্য স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট এগেইনস্ট এনি সিটিজেন অনলি অন দ্য গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ, এগুলো লেখা আছে। তার মানে দেখছো যে পার্ট 3 আন্ডারে স্টেট কথাটা অনেকবার ইউজ হচ্ছে, যে স্টেট কোন সিটিজেনকে এই গ্রাউন্ডের উপরে ডিসক্রিমিনেট করবে না, স্টেট ইকুয়ালিটি বিফোর ল থেকে কাউকে ডিসক্রিমিনেট করবে না, এই ব্যাপারগুলো লেখা আছে। মানে এই স্টেট কথাটা পার্ট 3 তে ফান্ডামেন্টাল রাইটে বিভিন্ন আর্টিকেলে তুমি দেখতে পারো। তো এই স্টেট কথাটার ডেফিনেশন কি সেটা পার্ট 3 তে প্রথম আর্টিকেলেই বলা আছে, যে এই স্টেট মানে কি, স্টেটের ডেফিনেশনটা কি সেটা প্রথমেই দিয়ে দেওয়া আছে। এই আর্টিকেল 12 এ স্টেটের ডেফিনেশনটা দেওয়া আছে। আর্টিকেল 12 এ এই যে পার্ট 3 তে যে স্টেটের কথাটা বলা আছে, সেই স্টেটের ডেফিনেশন কি সেটা আর্টিকেল 12 এ বলা আছে। তাহলে আর্টিকেল 12 স্টেটের ডেফিনেশনের কথা বলে। এবং স্টেটের ডেফিনেশনের কথা বলতে গিয়ে কি বলে, যে স্টেটের মধ্যে কি ইনক্লুড আছে, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পার্লামেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ স্টেট, স্টেট লেজিসলেচার, সমস্ত লোকাল অথরিটি, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট বোর্ড, ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, এগুলো সবই আছে। এবং আদার যে অথরিটি আছে, সেটা স্ট্যাচুটরিও হতে পারে, নন স্ট্যাচুটরিও হতে পারে, যেমন এলআইসি, ওএনজিসি, সেল, এগুলো স্টেটের আন্ডারে পড়ে যাচ্ছে, ডেফিনেশন অফ স্টেটের আন্ডারে পড়ছে। তাহলে আর্টিকেল 12 স্টেটের ডেফিনেশন সম্পর্কে কথা বলে, এবং তার আন্ডারে কি ইনক্লুড হয় সেগুলো আমি বললাম। এবার দেখো আর্টিকেল 13 কি। আর্টিকেল 13 বলছে যে laws inconsistent with fundamental right, all the laws that are inconsistent with or in derogation of any of the fundamental rights shall be void। তার মানে যদি ধরো কোনো একটা ল আছে, সেই ল ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করছে, তাহলে সেই লটাকে আনকনস্টিটিউশনাল বলে ঘোষণা করা হবে, আনকনস্টিটিউশনাল বা ভয়েড করে দেওয়া হবে, আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক বলে ঘোষণা করা হবে। তার মানে যে লটা পাস করা হবে, যে লটা বানানো হবে, সেটা যেন ফান্ডামেন্টাল রাইটকে মেনে চলে। যদি এমন কোনো ল থাকে, এমন কোনো ল পাস করা হয় যেটা ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করছে, তাহলে সেই লটাকে অসাংবিধানিক বলে ঘোষণা করা হবে। এটা কোথায় আছে? এটা হচ্ছে তোমার আর্টিকেল 13। আচ্ছা, এই যে আমি বলছি আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক বলে সেই লটাকে ঘোষণা করা হবে, এটা কে কিভাবে করবে? এটা তোমার সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 ইউজ করে করতে পারে, আর হাইকোর্ট আর্টিকেল 226 ইউজ করে এটা করতে পারে। কখন? যদি দেখে যে কোনো একটা ল সেটা ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করছে। ঠিক আছে, তাহলে দেখো আজকে আমরা কি পড়লাম একবার ছোট করে দেখে নিই। আমরা দেখলাম যে ফান্ডামেন্টাল রাইট পার্ট 3 আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35, এটা সোর্স হচ্ছে আমেরিকার কনস্টিটিউশনের বিল অফ রাইটস। তারপরে দেখলাম অরিজিনালি আমাদের কনস্টিটিউশনে 7টা ফান্ডামেন্টাল রাইট ছিল, এখন 6টা। রাইট টু প্রপার্টি 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে ফান্ডামেন্টাল রাইট থেকে সরিয়ে নিয়ে গিয়ে লিগ্যাল রাইট করে দেওয়া হয়েছে আর্টিকেল 300A তে। আমরা ফান্ডামেন্টাল রাইট, লিগ্যাল রাইটের পার্থক্য দেখলাম, রাইটের ক্লাসিফিকেশন দেখলাম, এবং কি এই 6টা ফান্ডামেন্টাল রাইট বা 7টা ফান্ডামেন্টাল রাইট যেটা আগে ছিল সেটা দেখলাম, যে রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, কালচারাল এন্ড এডুকেশনাল রাইটস, রাইট টু প্রপার্টি যেটা এখন আর নেই ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে, এটা আর্টিকেল 31 এ ছিল, এবং রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ, এগুলো আমরা দেখলাম। তারপর আমরা ফান্ডামেন্টাল রাইটস এর বৈশিষ্ট্য দেখলাম, যেটা হচ্ছে জাস্টিসিয়েবল, এগুলো পার্মানেন্ট নয়। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনে এটাকে চেঞ্জ করা যেতে পারে, কিন্তু বেসিক রাইটের বেসিক স্ট্রাকচারের উপর হাত দেওয়া যাবে না। ন্যাশনাল এমার্জেন্সির ফলে কি এফেক্ট হতে পারে, যে আর্টিকেল 20 আর 21 বাদ দিয়ে বাকি সব সাসপেন্ড করে দেওয়া যেতে পারে। ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে, ওয়ার আর এক্সটার্নাল এগ্রেশনের ক্ষেত্রে আর্টিকেল 19 কে সাসপেন্ড করা যেতে পারে, কিন্তু আর্মড রেবেলিয়ন যদি গ্রাউন্ড হয় ন্যাশনাল এমার্জেন্সির, তাহলে আর্টিকেল 19 কে সাসপেন্ড করা যাবে না।
আর দেখলাম যে আর্টিকেল ফান্ডামেন্টাল রাইটস গুলো অ্যাবসলিউট নয়, মানে রিজনেবল রেস্ট্রিকশন স্টেট ইম্পোজ করতে পারে। আর দেখলাম কিছু, কিছু ফান্ডামেন্টাল রাইটস এমন আছে যেগুলো শুধুমাত্র সিটিজেনরা পাবে, আর্টিকেল 15, 16, 19, 29, 30 এবং আর্টিকেল 12 দেখলাম যে আর্টিকেল 12 স্টেটের ডেফিনিশন দিচ্ছে। তার মধ্যে কি, কি পড়ছে সেগুলো আমরা দেখলাম। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পার্লামেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ স্টেট, স্টেট লিজিসলেচার, অল লোকাল অথরিটিজ, এলআইসি, ওএনজিসি, সেল এগুলো পড়ছে। আর আর্টিকেল 13 কি বলছে? কোন একটা ল যদি পাস করা হয়, সেই লটা যদি ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে তাহলে সেটা আনকনস্টিটিউশনাল বলে ঘোষণা করবে। সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 ইউজ করে এটা করতে পারে। হাইকোর্ট আর্টিকেল 226 এর বলে এটা ঘোষণা করতে পারে। তো আজকের ভিডিওতে এতদূর পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।